সাবধানে থেকে সুরাইয়া। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। আসছি। এত তাড়াহুড়ো করছো কেন? এক কাপ চা খেয়ে গেলে হতো না? না, আজকে আর চা খাওয়া হবে না। এমনি তো অফিস থেকে ফিরতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, বাড়ির লোক চিন্তা করবে। মামা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি? ভালো আছি। এই নাও মামনি, এটা রাখো, তোমার জন্য ছোট্ট উপহার। ইমলি, ধরবেন একদম। ভাই, এরা কেউ কত দিয়েছো? আর দিতে হবে না। সুরাইয়া, ও বাচ্চা মেয়ে, আর আমি তো ওকে চকলেট আর আইসক্রিম খাওয়ার জন্য দিচ্ছি, বারণ করো না। তাই বলে 200 টাকা? আজকাল বাচ্চাদের হাতে এত টাকা দেওয়া ঠিক না। বাদ দাও তো, তোমার যত নীতি কথা। নাও মামা, রাখো। আসছি ভাবি। হুম। সেলিম এই সময় ওদের বাড়িতে? শালা ডবল গেম খেলছে। কি ব্যাপার? আমার লক্ষ্মী বউটা দেখছি মেঘলা আকাশের মতো গম্ভীরভাবে বসে আছে। আজ আবার বাড়ি ফেরার কি দরকার ছিল? যেখানে ছিলে সেখানেই রাত কাটিয়ে আসতে পারতে। এসব কি কথা বলছো হাসি? অফিস থেকে ফিরতে একটু দেরি হতে পারে। কতবার করে বললাম আজ একটু তাড়াতাড়ি ফিরবে। কত আশা নিয়ে বসেছিলাম দুজন মিলে ঘুরতে যাব, ফুচকা খাবো, কিন্তু তুমি সে রাত করেই আসলে। আরে অমন করছো কেন? আমি তো ফিরেছি। অফিসে কাজ থাকলে আমি কি করব বলো? হ্যাঁ, ফিরেছো ঠিকই, তবে আমার মনে শান্তিটা কেড়ে নিয়ে। তোমার ওই ফিরার চেয়ে না ফিরাই ভালো ছিল। আচ্ছা, মা কি ঘুমিয়ে পড়েছে? জানো, সারাদিন শরীরটা আমার খুব খারাপ ছিল। না, তোমার মা জেগে জেগে এখনো তারা গুনছে, আর গুণধর ছেলের জন্য প্রতিজ্ঞা করছে। যত সব আদিক্ষেতা। আরে ভাবি, আপনি এত রোদের মধ্যে এখানে কি করছেন? এই তো ভাই, বাজার করতে এসেছিলাম। আজ বাজারে খুব ভিড়। সে কি, সেলিম ভাইকে বললে তো হতো, রোদে আপনার কষ্ট হচ্ছে না? তোমার ভাই বাজারে আসবে, সে তো দুনিয়ার সব কাজ নিয়েই ব্যস্ত। আমার কষ্ট দেখার মতো তার কাছে কোনো সময় নেই। আচ্ছা উঠুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। হুম। ভাবি, কালকের একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি কথা বলো? বলছি কি, ভাইকে একটু নজরে নজরে রাখেন। বুঝতেই পারছেন, আজকালকার দিনখান ভালো না। পাখি যদি একবার উড়ান দেয়, অন্য ডালে বসতে আর সময় লাগে না। মানে তুমি কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। আমি যেটা দেখেছি সেটাই বলছি। ভাই অফিস থেকে ফেরার পথে প্রতিদিন একটা মেয়েকে ড্রপ করে দিয়ে আসে। এই জন্যই ইদানিং রাত করে ফিরছে, সেই জন্যই এত ব্যস্ততা। তুমি ঠিক বলছো তো ভাই? আরে ভাবি, আমি আপনার বাড়ি পাশকার লোক, আপনার ভালো চাই তাই বললাম, ঝগড়া করতে বলছি না। তবে ভাইকে একটু নজরে নজরে রাখবেন। হুম, তবে
এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে, কাউকে কিছু বলার দরকার নেই। ঠিক আছে ভাবি। সাজিদ ভাই, এই জিনিসগুলো জলদি দাও তো, বাড়িতে একদম বাজার নেই। কি বলো ভাবি, এতগুলো মাল কি আর বাকিতে দেওয়া যায়? আগেরই তো 4,000 টাকা বাকি আছে। জানি ভাই, এই নাও আপাতত 500 টাকা রাখো, সামনের মাসে একটা ব্যবস্থা করব। ভাবি, টাকা দিলেও হবে, না দিলেও হবে। মানে? তুমি তো অনেক সুন্দরী, সারা বছর বাকিতে খাবে, কোনো সমস্যা নাই। তবে তবে কি? ভাই আমাকে একটু সময় দিও, আর মাঝে সাঝে রাত্রিবেলায় আমাকে একটু ডেকো, তাহলেই তোমার সব ধার শোধ হয়ে যাবে। ছি, তুই এত নীচ! আমি তোকে ভাই ভাবতাম, এই তোর মনে ছিল? তোর এত বড় সাহস, আমার টাকায় খাবি আর আমার গায়ে হাত তুলবি? বেরিয়ে যায় এখান থেকে, তোকে আর একটা মালও দেবো না। আর শোন, বাকি টাকাগুলো যদি কালকের মধ্যে না পাই, তোর বাড়িতে পুলিশ পাঠাবো। যা বেরো আমার দোকান থেকে। কি হলো সাজিদ, ওকে এভাবে তাড়িয়ে দিলে কেন? আর বলো না ভাই, 1 যোগ্য টাকা ধার করে টাকা দিচ্ছে না। ও, কত টাকা বাকি আছে? 4,000। এই নাও, এখানে 4,000 টাকা আছে। আর যে বাজারগুলো করতে এসেছিল ওগুলো প্যাক করে দাও। ঠিক আছে। সেলিম ভাই, তুমি? হ্যাঁ, এই নাও, এগুলো রাখো। এসবের আবার কি দরকার ছিল? আরে ধরো তো। শোনো, ওই বেচার দোকানে বাজার করতে যাওয়ার কোনো দরকার নেই, আমি সব বাজার করে এনেছি। সেলিম ভাই, তুমি অযথায় নিজের টাকা খরচ করছো। বাহ, কি চমৎকার দৃশ্য! বাড়িতে বউ উপোস করে স্বামীর জন্য পথ চেয়ে বসে থাকি, আর এখানে স্বামী অন্যেরা চলে মুখ গুজে পর উপকার করছে। হাসি, তুমি সব কি বলছো? কেন, যা দেখছি তাই তো বলছি। ছি সেলিম, তোমার রুচি এত নিচে, একটা মেয়ের জন্য আমাকে মিথ্যে কথা বলতে! হাসি, তুমি যদি সত্যিটা জানতে তাহলে এমন কথা আর বলতে না। আর এটা কোনো নোংরামি নয়। সত্যিটা তো দেখাই যাচ্ছে, ঘর যখন বেঁধেই ফেলেছো তবে এই রক্ষীটাকে নিয়েই থাকো। আমি চললাম, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হাসি, মা,
কি রে, কি হলো? হাসি কোথায়? হাসি তো ব্যাগ নিয়ে চলে গেছে। আমি ওকে কত আটকানোর চেষ্টা করলাম, মেয়েটা কোনো কথাই শুনলো না, শুধু কাঁদছিল। চলে গেল? একবার কথাটা জানার চেষ্টা করলো না? সেলিম, তোদের মধ্যে কি কিছু হয়েছে? ও তো যাওয়ার সময় বলে গেল, মা আপনার ছেলে তো মানুষ নয়, একটা অমানুষ। আমি বুড়ো মানুষ, কিছু বুঝতে পারছি না। সত্যি করে বলতো, তুই কি কোনো অন্যায় করেছিস? মা, আমি কোনো অন্যায় করিনি, শুধু একটা ঋণ শোধ করার চেষ্টা করেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কি হলো? এতবার ফোন করছো কেন? শোনো, আমাকে তুমি আর জীবনে কোনোদিন ফোন করবে না। হাসি, 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 প্লিজ তুমি এভাবে জেদ করো না। বাড়ি চলো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। কি বলবে? নতুন করে কোনো মিথ্যা গল্প সাজিয়েছো? লজ্জা করে না আবার এই মুখ নিয়ে আসতে? হাসি, তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু বিষয়টাকে এত নোংরা দিকে নিয়ে যেও না। মা, মা! কি হলো? আব্বুকে বলো এই লোকটাকে এখান থেকে চলে যেতে বলতে, নইলে আমি কিন্তু বিষ খেয়ে মরবো। বাবা, তুমি এখন যাও। হাসি খুব রেগে আছে, জানি না কখন কি করে বসে। সেলিম, আমি তোমাকে খুব ভদ্র ছেলে জানতাম, কিন্তু হাসি যা বলছে তারপর থেকে তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। মেয়েটার জীবনটা এভাবে নষ্ট করলে কেন? আব্বু, আপনিও আমাকে বিশ্বাস করছেন না? হাসি, তুমি কি সত্যি আমার সঙ্গে যাবে না? না, কখনোই না। তুমি ওই রক্ষীটার কাছে ফিরে যাও, তার লাথি খেয়ে যখন মুখ থুবড়ে পড়বে তখন বুঝবে এই হাসির মূল্য কত। যাও এখান থেকে। মা, মামা এসেছে। মামা, আমার চকলেট কই? এই না মামনি। থ্যাংক ইউ মামা। সুরাইয়া, ছোটন কেমন আছে? ডক্টর দেখে গেছে, বলেছে ওর ক্ষত শুকিয়ে আসছে, মাস দুয়েকের মধ্যে ও নিজে নিজে উঠে বসতে পারবে। কিন্তু সেলিম ভাই, তোমার মুখটা শুকনো কেন? হাসি কি এখনো ফেরেনি? ওর কথা ছাড়ো, ও হয়তো কোনোদিনই বুঝবে না। আমার কারণে তোমাদের সোনার সংসারটা ভেঙে গেল। চলো, দরকারে আমি ওকে সব বুঝিয়ে বলবো। না সুরাইয়া, ওর যা মেজাজ, ও তোমার ছায়া দেখলে অশান্তি করবে। আগে ছোটন সুস্থ হয়ে উঠুক, তারপর দেখা যাবে। চলো।
সুরাইয়া, এটা আবার তোমার নতুন খরিদ্দার বুঝি? তোমার ব্যবসার তো দেখি খুব রমরমট অবস্থা। কে আপনি? কি সব বলছেন? আমি কে সেটা বড় কথা নয়, এই যে মেয়েটাকে নিয়ে ঘুরছেন, আপনি কি জানেন ও কেমন চরিত্রের? ও একটা নষ্ট মেয়ে। মুখ সামলে কথা বলুন। আপনি কি জানেন কার সম্পর্কে কি বলছেন? খুব ভালো করেই জানি। ও আমার স্বামীকেও নিজের জালে ফাঁসিয়েছিল। কতজনের সঙ্গে যে রাত কাটিয়েছে। চুপ, একদম চুপ। আর একটা কুচিত কথা বললে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। তুমি আমাকে মারলে এই বাজারের মেয়েটার জন্য? ও কোনো বাজারের মেয়ে নয় হাসি, ও হচ্ছে আমার বন্ধুর স্ত্রী। আর এই যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আমার বন্ধু ছোটন, যে নিজের জীবন বাজি রেখে আমায় বাঁচিয়েছে। বল, এবার অফিস থেকে ছুটি পেলে সবাই মিলে দীঘা ঘুরতে যাব। হ্যাঁ, আমিও সেটা ভাবছিলাম। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, বাড়ির লোকও বলছিল। তুই বস, আমি একটু ফোন করে আসি। ছোটন, সেই থেকে ছোটন 3 মাস বিছানা পঙ্গু হয়ে পড়েছিল। সুরাইয়া একা হাতে সংসার সামলাতে পারছিল না, বাড়িতে খাবার ছিল না, ছোটনের ওষুধ কেনার জন্য টাকা ছিল না। যে মানুষটা আমাকে জীবন দিল তার পাশে আমি দাঁড়াবো না? তখন যদি আমি সুরাইয়াকে সাহায্য না করতাম তাহলে আমি কেমন মানুষ? আমাকে অমানুষ মনে হতো। আরে আরে ভাবি, ওঠো। আমাকে ক্ষমা করে দাও বোন, আমি আমার স্বামীকে সন্দেহ করেছি, তোমাকে অপবাদ দিয়েছি। না না ভাবি, এমন করে বলো না। ভুল তো মানুষ মাত্রই হয়, আর সেলিম ভাই কখনোই চাইনি। তুমি কৃতজ্ঞতার দায়ে আমাদের পাশে থাকো। ও চেয়েছে তুমি ওকে বিশ্বাস করো। হাসি, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই টেকে না। তুমি যেটা করেছো সেটা ভালোবাসা নয়, অধিকার ফলানো। ছোটন, চল। সেলিম, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার সঙ্গে বাড়ি যেতে চাই। হ্যাঁ সেলিম ভাই, ও যখন ওর ভুলটা বুঝতে পেরেছে, ওকে তুমি ক্ষমা করে দাও, নইলে কিন্তু আমরা কেউ যাব না। হ্যাঁ বন্ধু, তুই হাসিকে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, চলো।